দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আগ্নেয় দেখবার জন্য। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে আন্দোলন চলছে। আমরা টেলিভিশন ছাড়লেই নিউজ দেখি, পত্রিকা খুললেই নিউজ পড়ি, বিদ্যুতের দাম কেন বাড়ছে, এ ধরনের নিউজ প্রতিদিন চোখে পড়ছে। আমরা আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে এমন একজনকে ইনভাইট করেছি যিনি অনেক বছর ধরে বিদ্যুৎ কিভাবে আবিষ্কার করতে হয় তার প্রসেস করছেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে হাজির আছেন উদ্ভাবক নিজেই, মোহাম্মদ শাহিদ হোসেন। তার একটা অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে হেকমত কনভার্সন টেকনোলজি, এবং আমরা আজকে বিষয়ের নাম দিয়েছি বিদ্যুৎ উৎপাদন। আপনাকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার শাহিদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, ভালো আছেন বুঝতেই পারছি, কিন্তু আপনাকে পেয়ে আমরা অনেক বেশি ভালো আছি, কারণ প্রতিদিন আন্দোলন চলছে বিদ্যুৎ নিয়ে, সেখানে আপনি বিদ্যুৎ উৎপাদন করবার চেষ্টা করছেন, এবং এটা অনেক বছর ধরে, অলমোস্ট 11 বছর ধরে যতটুকু আমি জেনেছি। তো এটা একটা বিশাল বিষয় বাংলাদেশের জন্য। আচ্ছা, শুরুতে আমি আপনাকে আপনার ছেলেবেলা, শুরু থেকে কি আপনার এই ধরনের প্ল্যান ছিল কি এই জাতীয় কিছু কোশ্চেন করব, তাহলে আপনি, কারণ আপনার রিসার্চের বিষয়, এটা আস্তে আস্তে চলে আসবে। শুরুটা আপনি বলুন, শুরুটা কিভাবে, প্রথম মাথায় কি করে আসলো যে বিদ্যুৎ উৎপাদন করতে হবে? অ্যাকচুয়ালি 2003 সালে আমার বাসার ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিল। দেন ওই সময় যেটা হলো যে প্রায় 3-4 মাস ইলেকট্রিসিটি আমার বাসায় ছিল না। তো এমন সময় আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম। আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে বসেছি, সিনেমা দেখতেছি। আমার ফ্রেন্ড সহ টিভি দেখতেছি। দেখতে গিয়ে দেখি একটা সিনেমা হচ্ছে। সিনেমার মধ্যে ইলেকট্রিসিটি ডেভেলপের একটা সিন দেখায়, যেটা কেউ যে পাহাড়ের ঝর্ণাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হচ্ছে। তো আমার মাঝেও ওই সময় আমি ওই সিনটা দেখার পর কেঁদে ফেললাম, মানে আনন্দে কেঁদে ফেললাম। মানে আনন্দে কোনটা? আপনার বাড়িতে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সেটার জন্য? আপনি কিছু একটা তৈরি করতে পারবেন না? হ্যাঁ, আমার মতে আমি দেখলাম যখন এই জিনিসটা, আমি এই কারণেই কেঁদে ফেললাম যে আমি নিশ্চয়ই কিছু একটা মানে করব বা করতে পারবো। আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো। ওকে। অ্যান্ড আমি যখন ওই জিনিসটা দেখলাম, আমি চিন্তা করলাম যে আমার বাসায় তো ইলেকট্রিসিটি নেই, আমাকেও কিছু একটা করতে হবে। তখন থেকে শুরু হলো এটার উপর যাত্রা। 2003 সাল থেকে। এরপরে আমি তো ওই সময় জানতাম না যে ইলেকট্রিসিটি কীভাবে প্রোডাকশন করতে হয়, বিদ্যুৎটা আসলে কীভাবেই তৈরি হয়, বা বর্তমানে কি কি সমস্যা আছে, কি আছে না আছে, এগুলো কিছুই জানতাম না। আমি করলাম কি, এই ইলেকট্রিসিটির উপর বিভিন্ন মানে বই পুস্তক পড়া শুরু করলাম, এবং এটা কীভাবে তৈরি হয় এইগুলোর উপর যে বইগুলো থাকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড আদার্স ইঞ্জিনিয়ার সাবজেক্টগুলো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বই, এগুলো স্টাডি শুরু করলাম। প্রায় 4 বছর আমাকে এগুলোই করতে হয়েছে। অ্যান্ড যেটা হয়েছে, আমি বিভিন্ন প্রজেক্টে গিয়েছি, যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, দিনাজপুরে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সৈয়দপুরে একটা প্ল্যান্ট ছিল, ডিজেল পাওয়ার প্ল্যান্ট। তারপরে ওই যে আমাদের দিনাজপুরে আছে পার্বতীপুরে লোকোমোটিভ, অর্থাৎ ইঞ্জিন, ট্রেনের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের একটা কারখানা আছে পার্বতীপুরে, ওখানে গেলাম অনেক কিছু তথ্য সংগ্রহের জন্য। দেন আশুগঞ্জে গেলাম, মানে এই আশুগঞ্জ নরসিংদীর এদিকে, যেটা বিভিন্ন প্রজেক্টে গেলাম, গিয়ে দেখলাম যে আসলে সমস্যাটা কোথায়। ইলেকট্রিসিটির যে দিন দিন দাম বাড়ছে, তারপরে লোডশেডিং প্রবলেমের পর প্রবলেম, ইলেকট্রিসিটি, তার মধ্যে আমার বাসার ইলেকট্রিসিটি তো কেটে দেওয়া হয়েছে। কতদিন লাইন কাটা ছিল আপনার? প্রায় 3-4 মাসের মতো ইলেকট্রিসিটি কাটা ছিল। তো মেইনলি যেটা দেখতে পেলাম, জ্বালানি সমস্যা। আর জ্বালানি সমস্যাটা হচ্ছে, আর এর কারণ আরেকটা হচ্ছে যে প্রযুক্তি সমস্যা। প্রযুক্তি যদি এরকম হতো যে খুব কম জ্বালানি খরচ করে অথবা জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যদিও এটা সম্ভব না, তারপরে বললাম আর কি, তো তাহলে হয়তো ভালো হতো আমাদের জন্য, যে আমরা খুব কম মূল্যে ইলেকট্রিসিটি পেতাম। কিন্তু আসলে প্রযুক্তিগুলো এরকম যে আমরা যখন মেগাওয়াট লেভেল নিয়ে চিন্তা করব, তখন জ্বালানির কথা আমাদেরকে আসতেই হবে। জ্বালানির কারণেই, প্রযুক্তির ওই রকম প্রযুক্তির কারণেই জ্বালানি বেশি লাগতেছে, আর জ্বালানি বেশি লাগার কারণে ইলেকট্রিসিটির দাম বাড়তেছে, লোডশেডিং বাড়তেছে। তো এই আর কি অবস্থা। তো আমার চিন্তা ছিল যে আমি কিছু একটা বিকল্প কিছু একটা করব, যেখানে অল্টারনেটিভ ফুয়েল কনজাম্পশন টেকনোলজি সিস্টেম হবে, মানে অল্টারনেটিভ ফুয়েলের একটা চিন্তা ভাবনা ছিল।
তখন থেকেই আমার তো প্রায় 4 বছরে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, স্টাডি করতেছি। এর মধ্যে 2007-এ আমি একটা টেকনোলজির, যেটা আমি নাম দিয়েছি হ্যাকমত কনভার্সন টেকনোলজি, এইটার একটা ডায়াগ্রাম কমপ্লিট করলাম 2007-এর জানুয়ারি মাসে। এখন জানুয়ারি মাসে ডায়াগ্রাম কমপ্লিট করলাম, এখন তো এটাকে বাস্তবে একটা রূপ দিতে হবে। ডায়াগ্রাম তো আর দেখে সবাই বিশ্বাস নাও করতে পারে যে কিছু একটা হয়েছে বা কিছু একটা ঘটেছে। আমি 2007-এর জানুয়ারিতে যখন ডায়াগ্রামটা কমপ্লিট করলাম, সেই বছরেই মে মাসে একটা প্ল্যান্ট কমপ্লিট করলাম, ছোট্ট একটা প্ল্যান্ট 1 কিলোওয়াটের, যার আউটপুট ছিল 800 ওয়াট। এই প্ল্যান্টটা কমপ্লিট করার পর তখন ছিল হচ্ছে সেনাবাহিনীরা ছিল, যৌথ কি যেন বলে ওটাকে, যাই হোক মানে আর্মির ছিল। তো ওনাদেরকে বললাম যে স্যার আমি এরকম কিছু একটা করেছি। সেনা ক্যাম্পে গেলাম, দিনাজপুর সেনা ক্যাম্পে গিয়ে ওনাদেরকে বললাম স্যার আমি এরকম কিছু একটা করেছি। তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমরা। তারপরে এসপি অফিসে গেলাম, ডিসি অফিসে গেলাম, বিভিন্ন জায়গায়, দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা, বিদ্যুৎ ভবন যেটা, ওখানে গেলাম 2007-এ যখন গেলাম, দেখলাম খুব একটা সাড়া পেলাম না ওই সময়। তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আমাকে বললো যে এটার একটা প্রদর্শনী করলে হয়তো ভালো কিছু একটা ফলাফল পাওয়া যেতে পারে। বললাম ঠিক আছে। তো আমি সবাইকে ইনভাইট করলাম ওই সময়, যে ডিসি, এসপি, তারপরে ভিডিওর যে অফিসার, তারপর আর্মি অফিসার, এনাদেরকে ইনভাইট করলাম। তো ওই সময় আর্মিরা এসে দেখে গেল ছোট প্ল্যান্ট একটা। তো সেই সময় মিডিয়াতেও আসছে এই বিষয়টা, ওই ছোট প্ল্যান্ট যেটা 1 কিলোওয়াট করলাম। তো এরপরে আমাকে নিয়ে আসা হলো সরকারিভাবে, আমাকে নিয়ে আসা হলো হচ্ছে PKSF, ওখানে ওই সময় যে প্রধান উপদেষ্টা ছিল উনারই মানে কোন এক মাধ্যমে আর কি আমাকে আনলো, এই বিষয় নিয়ে কথা বললাম আমি। কথা বলার পরে যেটা হলো যে বুয়েটের 3 জন প্রফেসর ছিল, স্যাররা যেটা বললো যে এটা আসলে ছোট আকারে সম্ভব হতে পারে, বড় আকারে সম্ভব নাও হতে পারে। আমার কথা ছিল যে না স্যার এটা হবেই, এটা আমার বিশ্বাস স্যার। যেহেতু ছোটটা হয়েছে, এটা তো পুরোটাই বলতে গেলে ম্যাক্সিমাম হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, তো স্যার এটা সম্ভব। তো বললো যে হতে পারে। তো পরে আর এটার প্রোগ্রেস হয়নি ওখানে। পরে আমি যেটা করলাম, নিজে থেকেই একটা প্ল্যান্ট বড় আকারের তৈরি করার চেষ্টা করলাম, যেটা 2007-এ কাজ শুরু করলাম। 2008-এ গিয়ে একটা প্ল্যান্ট তৈরি করলাম, যেটার ক্যাপাসিটি ছিল 30 কিলোওয়াট আর আউটপুট ছিল হচ্ছে 22 কিলোওয়াট। হ্যাঁ, ওই সময় আমি আবারও আর্মিরা আছে, তো স্যারদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। হ্যাঁ, স্যারদেরকে বললাম স্যার এইবার তো একটা বড় একটা করেছি, তো এটা কীভাবে কী করা যায়। ওই সময় ওই একই প্রসেসে আসলাম, একটা প্রদর্শনী করলাম এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ, ডিসি, এসপি, তারপরে বিডিআরের যে কমান্ডার উনি, আর্মির মেজর, কর্নেল, ইনাদেরকে ইনভাইট করলাম এবং ওনারা আসলো আমার এখানে এসে ওটা উদ্বোধন করলো অ্যান্ড ভিজিট করলো। ভিজিট করার পরে তারপরে ওগুলো ওই একটা প্রদর্শনী হলো, ওখানে ওনারা ছিল এবং এটা ওই একইভাবে পরবর্তীতে আবারও মিডিয়াতে আসলো এই বিষয়টা। মিডিয়াতে আসার পরে যেটা হলো, ওটাও কি 2007-এই ছিল? না, 2008-এ যখন মিডিয়াতে চলে আসলো তখন এটা মানে একটা অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করলো। যেটা হলো আমাদের দেশ থেকে কিছু প্রপোজাল আসলো ওই সময়, এই প্রযুক্তির যখন মিডিয়াতে আসলো, বিভিন্ন পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যখন আসলো, প্রপোজাল আসলো বিভিন্ন কোম্পানির। অ্যান্ড যেটা সবচেয়ে ভালো প্রপোজাল যেটা আসলো বাহির থেকে, কানাডা থেকে। ওই সময় 4টা প্রপোজাল আমার কাছে ছিল বাইরের, কাতারের ছিল, নেদারল্যান্ডের ছিল, এই মিলে আর কানাডা ছিল, এগুলো নিয়ে টোটাল 4টা প্রপোজাল ছিল। তো কানাডার ওই কোম্পানির লোকজন বাংলাদেশে এসে আমার সাথে আমার প্রযুক্তিটা দেখলো, ভিজিট করলো অ্যান্ড আমার সাথে কথা বললো। তো আমরা মিটিংটা করেছিলাম, ওখানে ছিল আর্মির অফিসার ছিল একজন, উনাকে বললাম যে স্যার এটা কীভাবে এখন ওনাদের সাথে কথা বলা যায়। আমি তো ওনাদের সাথে কথা বলতে পারবো না, যেহেতু আমার জানা নেই যে এগুলো আসলে কীভাবে সামনের দিকে আগে নিয়ে যেতে হবে বা কীভাবে কী করতে হবে, এটা আমার জানা নেই। আমি স্যার বললাম স্যার আপনি একটু সাজেস্ট করেন।
তো স্যার যেটা করলো, মিটিংটা ওখানে ডাকলো, এটা হচ্ছে বিডিআর ক্যান্টনমেন্টে উনার রুমে। হ্যাঁ, দিনাজপুর বিডিআর ক্যান্টনমেন্ট যে ওখানকার উনি কমান্ডার ছিলেন। অ্যান্ড তো আমরা ওইখানে মিটিংটা করলাম। তো মিটিংয়ে যেটা হলো, ওনারা প্রপোজাল দিলে এরকম, প্রযুক্তিটা কিনে নেবে 2008-এ, প্রযুক্তি কিনে নেবে, আমার নাম ওখানে থাকবে না, এরকম কিছু একটা। আর আমার কথা হচ্ছে যে আমি আবিষ্কার করেছি, আমার নাম থাকতে হবে। অফকোর্স। হ্যাঁ, অ্যান্ড আরও যেটা দিল, প্রপোজাল দিল যে আমাকে 3 বছর কানাডায় থাকতে হবে। আচ্ছা। আর আমার কথা ছিল যে না, আমি 3 বছর থাকতে পারবো না, প্রত্যেক মাসে দেশে আসতে দিতে হবে। আপনার নামই তো থাকছে না, 3 বছর থাকা না থাকা মানে না, পরের প্রযুক্তিটা বিষয়। আমাকে একটা তো প্ল্যান্ট ওনাদেরকে কমপ্লিট করে দিতে হবে। অবশ্যই। ওনারা প্রপোজাল দিল এরকম যে আপনি ইয়েটা মানে আমাদের কাছে সেল করে দেন, আমরা আপনাকে একটা অ্যামাউন্টের কথা বললো। তো যেটা অ্যামাউন্ট আসলে খুব হিউজ পরিমাণ ছিল, কিন্তু শুনি আমরা একটু। প্রায় 150 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল ওই সময়। না, আপনি আসলে দেশপ্রেমিক। অনেকেই হয়তো চলে যেত। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করলাম আপনাকে। থ্যাংক ইউ। যদিও ওই সময় স্যারদেরকে বললাম যে স্যার এই মুহূর্তে তাহলে কী করা উচিত। তো শেষ পর্যন্ত কানাডিয়ান মানে পিপলগুলো যেটা বললো, 3 মাসে একবার আমাকে দেশে আসতে দিবে, আর নাম কিন্তু রাখবে না, মানে নাম দেবে যে তাদের এটা, তাই হ্যাঁ, তো? এটা ওনারা ইনভেনশন করেছে, অ্যান্ড নাম থাকবে না, শুধু ওই টাকাটাই পাবো। এটা তো আমার দ্বারা সম্ভব না। অফকোর্স। এবং আর্মি অফিসাররা বললো যে সাইদ কোনো দরকার নেই, তুমি দেশেই থাকো, দেশ থেকে ভালো কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করে তুমি এটা সামনে দিয়ে এগিয়ে যাও। এক্স্যাক্টলি। আমি যেটা করলাম, ওই সেই বছরই 2008-এই শেষের দিকে আমি একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করলাম, দেশি কোম্পানি। যদিও রয়্যালিটি খুব বেশি না হলেও ওদের তুলনায় অনেক কম, বাট খুব ভালো একটা। কত ছিল? প্রায় 10 কোটি টাকার মতো একটা। ওকে, 150 থেকে 10, তারপর হ্যাঁ। আপনি এখানেই রাজি হয়েছেন। হ্যাঁ। ওকে। আর আদার্স যে কন্ডিশনগুলো, ওগুলো অনেক ভালো ছিল। প্যাটেন্ট আমার, আপনি তো চাচ্ছিলেনই আসলে দেশে কাজ করা এবং আপনার নামটা যেন থাকে। জি জি জি। হ্যাঁ, তো এই অবস্থা দেশে যখন ইয়েটা করলাম, তো ওনারাই ফাইন্যান্স করলো পরবর্তীতে 2008-এ। আমরা 2009 থেকে এটার নতুন একটা বড় একটা প্ল্যান্টের কাজ শুরু করলাম, যে এটাকে কীভাবে এর চেয়ে আরেকটু বড় একটা মডেল তৈরি করা যায়। তো আমরা কাজ শুরু করার পরে 2009-এ কাজ শুরু করলাম, 2011-তে কাজ শেষ করলাম এটার। যেটার আউটপুট ক্যাপাসিটি হচ্ছে এখন বর্তমানে যেটা আছে, এটা হচ্ছে 65 kVA। আচ্ছা, 30 করেছিলেন? হ্যাঁ, ওখানে 30 ছিল, আউটপুট ছিল 22 কিলোওয়াট। আর এখন যেটা হচ্ছে 50 কিলোওয়াট, অর্থাৎ 65 kVA বেড়েছে। হ্যাঁ, এটা করার পরে এখন আমার এগ্রিমেন্ট এরকম ছিল যে মেশিনটা যেদিন কমপ্লিট হবে আমি স্টার্ট করে দেখাবো, ওনারা টেস্ট করবে, টেস্ট করার পরে আমার যেটা রয়্যালিটি এটা আমাকে পে করবে। কিন্তু ওই সময় কোম্পানি ভিনিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, সমস্যার কারণে কোম্পানি ওই এগ্রিমেন্ট আর রাখতে পারেনি, কোম্পানির এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে গিয়েছে। ওকে। দেন যে ভ্যানিশ হয়ে গেছে মানে কোনো কারণে কোম্পানি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এরকমই। ভেরি ব্যাড। তো পরবর্তীতে এগ্রিমেন্টটা ক্যান্সেল। তো 2011 থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াস রান করছে। আমরা প্রত্যেক দিন প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা আমরা রান করি ওই মেশিন। এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আমাদের এই টেকনোলজিতে ইলেকট্রিসিটি প্রোডাকশন করার জন্য কন্টিনিউয়াস কোনো ফুয়েল কস্ট প্রয়োজন হয় না। ওকে। আমরা এটাকে যেটা করছি আমাদের এই টেকনোলজিতে, আমরা অবিকর্ষ শক্তিকে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতেছি। আর একটু ডিটেল যদি বলেন, মানে আপনাদের প্রসেস যেটা আর কি। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে আমরা নাম দিয়েছি হ্যাকমত। আরেকটা বিষয় আগে বলে নিই যে হ্যাকমত কনভার্সন টেকনোলজি। হ্যাকমত নামটা দিয়েছে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি এখন আমাদেরকে অ্যাডভাইস করতেছে, প্রফেসর ডক্টর শমশের আলী স্যার। আচ্ছা। সব দিক বিষয়ে উনি হেল্প করতেছে আমাদেরকে এই বিষয়টাতে, যে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়টা। তো হ্যাকমত কনভার্সন, হ্যাকমতের ইয়েটা বলি যে হেভি সার্কুলার মুভিং অবজেক্টস ট্রিগারিং এনার্জি কনভার্সন টেকনোলজি। আপনাদের টেকনোলজিটা তো নামের মধ্যেই আছে। জি, আমাদের পুরো সিস্টেমটাই নামের মধ্যে আছে। কেউ যদি একটু ডিপলি চিন্তা করে যে আসলে কি বলতে চেয়েছে, একটু স্লো করে যদি বলতেন তাহলে আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারতো। এই যে হেভি, তারপর হেভি এতে সার্কুলার মুভিং অবজেক্টস ট্রিগারিং এনার্জি। আমি বুঝতে পেরেছি, মানে আপনি এবার একটু আরেকটু ইজি ডিটেইলে। আমরা যেটা করছি, আমরা
গলাকার বস্তু, আমরা যদি খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করি বা আমি যদি ওইভাবে করে বলি, আমরা কোনো একটা গলাকার বস্তু নেই, সার্কেল কিছু, হ্যাঁ, বা সার্কুলার অবজেক্ট নেই, তো এটাকে আমরা সারফেসের মধ্যে রান করি। যদি আমরা মনে করেন যে এই সারফেসের মধ্যে রাখলাম গলাকার বস্তুটা, রাখার পরে এটার এই গলাকার বস্তুর ওজন যদি হয় 100 কেজি, এটাকে আমরা যখন তুলতে যাব 100 কেজি শক্তি আমাদেরকে প্রয়োগ করতে হবে, অন্যথায় আমরা এটাকে তুলতে পারবো না। কিন্তু এই 100 কেজির ওই সার্কুলার অবজেক্টকে বা গলাকার বস্তুটাকে যখন আমরা এটাকে মুভ করাবো, তখন কিন্তু আমাদের 100 কেজি প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে, এটা কন্ট্যাক্ট সারফেসের উপর নির্ভর করে। তো আমরা ম্যাক্সিমামের কথাও যদি চিন্তা করি 10 কেজি শক্তি আমাদের প্রয়োজন হবে পুশ করার জন্য। 10 কেজি যখন আমরা পুশ মানে এনার্জি ওখানে দেওয়ার পরে যেটা হবে, আমরা ওটাকে মুভ করাতে পারছি। তো এখানে স্পিডের উপর নির্ভর করে শক্তি কম দিতে হবে না বেশি দিতে হবে না আরো কম লাগবে, তারপরে অনেক অনেক বিষয় আছে যেগুলো গবেষণার মাধ্যমে বের হয়ে আসছে। হ্যাঁ, তো যেটা হলো যে ওই যে গলাকার বস্তুটা যখন আমরা মুভ করাচ্ছি, আমরা কিন্তু 100 কেজির বস্তুকে মুভ করাচ্ছি অনলি 10 কেজি শক্তি দ্বারা। আমরা কিন্তু আউটপুট থেকে পাচ্ছি 100 কেজি। যখন ওই গলাকার বস্তুটা সারফেসের উপর চলতেছে, সারফেসের উপরে আমরা আমাদের নতুন সিস্টেম সেট করে রেখেছি সারফেসের মধ্যে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক, এই চারটা যে সারফেসটা আছে সেটাতে সেট করা আছে, সেটার মাঝে সেট করা আছে। এই চারটার সমন্বয়ে একটা প্যানেল তৈরি করে ওখানে সেট করা আছে সারফেসে। ওকে, এটা যখন ওটার উপর দিয়ে যায়, যাওয়ার সময় তার ওন ওয়েট, তার নিজের যে ওয়েটটা আছে 100 কেজি, এটাকে প্রেস করতে থাকে, গেলে ওখানে টাচ পাচ্ছে, যেটার উপর দিয়ে যাচ্ছে 100 কেজি সে দিয়েই যাচ্ছে।